পালাতে গিয়ে গাড়ি থেকে পড়ে মৃত্যু, চোলাই পাচারের অভিযোগে পাকড়াও। এবং দেখুন পাকড়াওয়ার পরে ঠিক কি হলো সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। পালাতে গিয়ে গাড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে, দেখুন সেই সময়কার সিসি ক্যামেরার ফুটেজ। ডেবরায় পাকড়াও করে আবগারি দফতর, অভিযুক্তকে তোলা হয় গাড়িতে, আর সেই গাড়ি থেকেই পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, ঠিক কি ঘটনা, কেন পালাচ্ছিল, ঠিক কি খবর পাচ্ছি আমরা? দেখো, যেই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু যারা স্থানীয় মানুষজন রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু অভিযোগ করছে যে আবগারি দপ্তরের যারা কর্মীরা রয়েছে, পুলিশ কর্মীরা, তারা তাকে মারধর করে মেরে ফেলেছে এমনটাই অভিযোগ করছে। কিন্তু যেটা আবগারি দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে সোমবার টোয়াদা এলাকায় ডাক্তার সরেন নামে এক যুবক, সে কিন্তু 40 লিটার চোলাই টিউবে করে পূর্ব মেদিনীপুরে পাচার করছিল এবং সেই সময় ডেবরা আবগারি দপ্তরের হাতে নাতে ধরা পড়ে এবং তাকে আটক করে এবং আটক করে যখন বাইকে তাকে নিয়ে আসে সেই সময় বাইক থেকে ঝাঁপ মেরে পড়ে যায় এবং তারপরে গুরুতর আহত হয়। তাকে আবগারি দপ্তরের যারা লোকজন রয়েছে তারা ডেবরা এবং পরে মেদিনীপুর মেডিকেল নিয়ে যায় এবং কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়, এমনটাই আমরা আবগারি দপ্তর সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এলাকার মানুষজন যারা বলছেন যে ওই যুবককে অর্থাৎ ডাক্তার সরেনকে আবগারি দপ্তরের পুলিশরা তারা মারধর করেছে, তার জন্যই এই মৃত্যু হয়েছে এবং এই নিয়ে কিন্তু সরগরম হয়েছে ডেবরা। ইতিমধ্যে মৃতদেহ মেদিনীপুর মেডিকেলে রয়েছে, দুপুরের পরে মৃতদেহ কিন্তু বাড়ি নিয়ে আসা হবে, তারপরেই কিন্তু ডেবরা এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য কিন্তু এখন থেকে বিশাল পুলিশ বাহিনী ডেবরা এলাকায় মোতায়েন রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। আবগারি দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে মারধর করে তাকে মেরে ফেলা হয়েছে, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে আবগারি দপ্তর। কিন্তু প্রকৃত ঘটনা কি হয়েছে, মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট এলে তা সমস্ত কিছু সামনে আসবে। ধন্যবাদ দিগ্বিজয়। বাংলাদেশের কাছে উত্তরপ্রদেশের বার্থ সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেটে বাংলায় ভোটার কার্ড তৈরির চেষ্টা, বিডিওর কাছে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের ঘটনা। সার্টিফিকেটে অমল সরকারের নাম অমল শাখারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ঠিক কি ঘটনা, অমল সরকারের নাম অমল শাখারি কিভাবে? দেখো অনিন্দিতা, অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর। সেটা প্রথমত সেটা হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু একেবারে খোদ অভিযোগ তুলেছেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। ফালাকাটা ব্লকের যে জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য এই অভিযোগ তুলেছেন। এই গ্রাম পঞ্চায়েত সদস্যর যেটা বক্তব্য যে অমল সরকার নামে এক ব্যক্তি তার এলাকায় বেশ কিছুদিন থেকে আছেন এবং তিনি এর আগেও ভোটার তালিকায় নাম তোলার জন্য তার কাছে এসেছিলেন, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস ছিল না। এবং তারপরে রিসেন্টলি তিনি একটি বার্থ সার্টিফিকেট এবং একটি আধার কার্ড নিয়ে আসেন, যেই আধার কার্ডে দেখা যায় যে অমল সরকার কার্যত অমল শাখারি হয়ে গেছে এবং বাবার নাম সেখানে রাধেশ্যাম শাখারি এবং মার নাম হচ্ছে চায়না শাখারি, যেটা হচ্ছে তার প্রতিবেশী। অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত সদস্যর অভিযোগ যে প্রতিবেশীকে কার্যত বাবা মা সাজিয়ে উত্তরপ্রদেশ থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করছেন, ওনারা বাংলাদেশ থেকে এসছেন। ফলে এই অভিযোগ কিন্তু বিডিওর কাছে জমা পড়তেই কিন্তু ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার কিন্তু ডিআইবি ভেরিফিকেশন শুরু করেছে প্রশাসন এবং আমরা যেটা জানতে পারছি আসলে ওই ব্যক্তির নাম অমল সরকার নয়, অমল মন্ডল। তিনি অমল মন্ডল থেকে তিনি অমল শাখারি মানে প্রতিবেশীর নামে বাবা মা দেখিয়ে উত্তরপ্রদেশের একটি জায়গা থেকে তিনি বার্থ সার্টিফিকেট করেছেন। একেবারে রাজকুমার, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, সেখানেই সেই রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপিরই নেতা। তো আমার এখানে আসছে যে দাদা ভোটার কার্ড হচ্ছে, তোমার তো কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টসই নেই। তো কি আমি বানিয়েছি, কাগজটা দেখলাম, আগে আধার কার্ডটা নিয়ে আসলো, আধার কার্ডটা দেখলাম, আমাকে সন্দেহ লাগছে, শুধু আধার কার্ড দিয়ে তো ভোটার অ্যাপ্লাই হয় না, জন্ম বার্থ সার্টিফিকেটও বানিয়েছে। কে বানিয়েছে তো জিজ্ঞাসা করলাম, 500 টাকা নিচ্ছে। যাই হোক, আমাকে ডাউট মনে হলো না, আমরা চাই যে এটা সরেজমিনে দেখুক, খতিয়ে দেখুক আদৌ জিনিস এই বার্থ সার্টিফিকেট, আচ্ছা আধার কার্ড কাদের মাধ্যমে এগুলো বানিয়ে দিচ্ছে ভেরিফাই করবো। অমল শাখারি কে হয়? ওরা বলে কাঠের বলে কোনো গন্ডগোল করছে জানে। কবে এসছেন জটেশ্বরে এখানে? 4-5 বছর হয়েছে। তার আগে বাংলাদেশ ছিল। স্যার এখানকার ডকুমেন্টস আছে কোনো? বালিবাদ দিয়েছিলাম, বানাইতে দিচ্ছেন কার কাছে? বালিবাদ দিয়েছিলাম, এটা তো অনেকে মানুষ। কোথাকার লোক জটেশ্বরে? না জটেশ্বরে। তাহলে এখন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই?
তার নিজের মামাকে সে বাবা হিসেবে উল্লেখ করেছে। আমরা আগে বললাম যে আমি লেখাপড়া জানি না, কিছু বুঝি শুনি না। ছেলের জন্মটা কোথায় আপনার? জন্ম বাংলাদেশে। এখানে আসার পর সে উত্তরপ্রদেশের একটা গ্রাম পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট সে দেখিয়েছে, উত্তরপ্রদেশে নয়, তাই তো? বাংলাদেশে জন্ম। 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ শেষের তোড়জোড়। যুদ্ধ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠক, আর বৈঠকের পরই পুতিনকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি পুতিন বৈঠকের প্রস্তাব ট্রাম্পের, আর এই বৈঠকের পরে হবে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠক হবে ট্রাম্প, পুতিন, জেলেনস্কির মধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী অতনু। যেই যুদ্ধ এতগুলো বছর ধরে চলে আসছে, সেই যুদ্ধ কবে থামবে তা এখন গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ। আর এবার দ্বিপাক্ষিক বৈঠক, তারপর ত্রিপাক্ষিক বৈঠকের তোড়জোড়, আর সেখানেই কি যুদ্ধ শেষের ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে? একটা ইঙ্গিত তো রয়েছে, তারা গতকাল যে বৈঠক হয়েছে ট্রাম্পের সঙ্গে, সেই বৈঠকে আরো অনেকে ছিলেন। আরো অনেকে মানে হলো ইউরোপের মহাশক্তিধর দেশগুলো যাদের বলা হয়, তাদের মধ্যে ইতালি, জার্মানি এবং তার সঙ্গে ফ্রান্স, ব্রিটেন, প্রতিনিধিরা সবাই ছিলেন। ন্যাটোর যিনি এই মুহূর্তে জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন, এবং ইউরোপীয় কমিশনের জেনারেল সেক্রেটারি ছিলেন। তো সবারই কিছু না কিছু বিষয় রয়েছে এই বৈঠকে, মানে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে, এদের সবার স্বার্থ। তো সবাই যখন একমত হয়ে একটা জায়গা তৈরি হয়েছে যে এই প্রথম এই যুদ্ধের মাঝে এই প্রথম দুই দেশের দুই রাষ্ট্রনায়ক অর্থাৎ পুতিন আর জেলেনস্কি তারা মুখোমুখি বসবেন বলে ঠিক করেছেন, তাহলে একটা ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে। কিন্তু জেলেনস্কি রাজি হয়ে গেছেন, এটাও একটা ভালো খবর। জেলেনস্কি বলছেন আমরা সম্পূর্ণ রাজি, আমি পুতিনের সঙ্গে বসতে রাজি, এবং পরবর্তীকালে যদি ট্রাম্পের সঙ্গে বসতে হয়, মানে 3 পক্ষ একসঙ্গে বসে যদি বৈঠক করতে হয় তাতেও রাজি। কিন্তু এই বৈঠকের আগে কোনো শর্ত দেওয়া চলবে না। অর্থাৎ যে শর্তের কথা পুতিন প্রথম থেকেই বলে আসছেন যে 2014 সালে তারা ক্রিমিয়া দখল করে চলছে, ক্রিমিয়া নিয়ে কোনো কথা হবে না। দ্বিতীয়ত ডনবাস পর্যন্ত রাশিয়ার সেনা পৌঁছে গেছে, সেই ডনবাস পর্যন্ত এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এইসব শর্ত চাপিয়ে যদি বৈঠকে বসতে বলা হয় তাহলে ইউক্রেন বৈঠকে বসবে না, জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। সুতরাং কোথাও একটা সমঝোতার জায়গা তৈরি হলেও বেশ কিছু কাঁটা এখনো রয়ে গেছে, এবং আমেরিকা বিশ্বাস করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এইসব কাঁটা ধরে একটা সিদ্ধান্তে আসা যাবে। হয় অনন্তকাল যুদ্ধ চলবে, না হলে যুদ্ধ হয়তো থামবে। একেবারে অতনু, শেষমেশ এই বৈঠক হয় কিনা এবং সেই বৈঠকে দুটো দেশের রাষ্ট্রনেতা অর্থাৎ পুতিন এবং জেলেনস্কি মুখোমুখি হলে কি কথা হয়, বৈঠকের শেষে কি হয়, অবশ্যই সেদিকে নজর গোটা বিশ্বের। The war is going to end. When it ends, I can't tell you, but the war is going to end, and this gentleman wants it to end, and Vladimir Putin wants it to end. I think the whole world is tired of it, and we're going to get it ended. It was, I've done 6 wars. I've ended 6 wars, and I thought this maybe would be the easiest one, and it's not the easiest one. It's a tough one. A lot of reasons for it. And they'll be talking about it for a long time, but they'll be talking about the others. Look, India, Pakistan, we're talking about the big places. We don't have any day. We just conformed after this productive meeting with the President and then with all our colleagues, with the partners, we confirmed that we are ready for a trilateral meeting. And if Russia proposed to President of the United States bilateral, and then we will see the result of bilateral, and then it can be the trilateral. So I said always, so Ukraine will never stop on the way to peace, and we are ready for any kind of formats, but on the level of leaders.